সবাইকে নিয়মিত টকশো এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, করোনায় মৃত্যু বাড়ছে, হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়, বেড পেতে রোগীদের দীর্ঘ অপেক্ষা, স্বজনরা উদ্বিগ্ন। ডেঙ্গুর আরেকটি প্রাদুর্ভাব খুব জোরালো হয়ে উঠেছে। একদিনে রেকর্ড 153 জন ভর্তি হয়েছেন হাসপাতালে। রাজধানীর 6টি হাসপাতালকে নির্দিষ্ট করেছে ডেঙ্গু চিকিৎসার জন্য সরকার। এই বিষয়গুলোই আজকে মূল আলোচনায়। দিনের শিরোনাম হিসাবে বলা যায় যে দেশের জন্য শতবর্ষের উন্নয়ন পরিকল্পনা করার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন এবং এই বিষয়গুলোই নিয়ে আজকে আলাপ করব। মূলত শুরুতেই স্টুডিওতে আসা দুজন অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, স্বাগত আপনাকে। রয়েছেন ডক্টর মোহাম্মদ দিলদার হোসেন বাদল, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগ বিশেষজ্ঞ, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই একজন, আপনি চিকিৎসক হিসাবে আপনার কাছ থেকে শুরু করতে চাই। খুবই অ্যালার্মিংলি ইনক্রিজিং, মানে বাড়ছে, মৃত্যু বাড়ছে এবং আক্রান্ত বাড়ছে, সঙ্গে আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেটা বেশ জোরালো সংখ্যা, খুব হঠাৎ করে রাইজিং। তো সব কিছু মিলিয়ে এই যে একটা অতিমারির যে আসল ছবল বলতে যা বোঝায়, কারণ গত বছরও আমরা এর মধ্য দিয়ে পেরিয়েছি, এই বছরও আমরা যাচ্ছি, কিন্তু এরকম সময় তো আমরা আগে কখন দেখিনি। তার উপর হচ্ছে যে একটা কঠোর লকডাউন এনফোর্স করা হয়েছে এবং সবাই এর গুরুত্বটা উপলব্ধি করতে পারছেন। একজন চিকিৎসক হিসাবে পুরো পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনাকে এবং এনটিভির দর্শকদেরকে। সাথে আছেন আমার সহ আলোচক সুভাষ সিংহ রায়দা। আপনাদের শুরুতেই বলে রাখি যে আসলে আমাদের করোনার যে ঢেউ, এটাকে আমরা যদি তৃতীয় ঢেউ বলি, এর কিন্তু বেশ কিছুদিন থেকে এর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং বাড়তে বাড়তে এখন একটা উচ্চতম একটা সীমা আমরা এই মুহূর্তে আছি। এবং আপনারা জানেন যে 200-র উপরে প্রতিদিন আমাদের মৃত্যুর হার এবং আমাদের ডায়াগনোসিস প্রায় 15,000-এর কাছাকাছি প্রতিদিনই থাকছে এখন, এবং টেস্টের হারও অনেক বেশি আমাদের, এবং আমাদের টেস্ট অনুপাতে ডায়াগনোসিসের হারও অনেক বেশি। এটা আমাদের 30%-এর উপরে প্রতিদিনই থাকছে, অর্থাৎ 100 রোগীর যদি আমরা টেস্ট করছি 30 জনের আমরা পজিটিভ আমরা পাচ্ছি প্রতিদিনই। তো সেই হিসাবে বলতে গেলে এই মুহূর্তে বাংলাদেশের সংক্রমণের হারটা খুবই উদ্বেগজনক এবং আশঙ্কাজনক পর্যায়ে আছে। এটাকে আমরা যদি বলি R0, একটা মেডিকেল টার্ম, যে একজন R0 এই মুহূর্তে বাংলাদেশের হচ্ছে 1.42, অর্থাৎ এটা যদি 1-এর নিচে আসে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের সংক্রমণটা নিম্নগামী যাওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু এটা 1.42, অর্থাৎ এখান থেকে প্রতিদিন এই সংক্রমণের হার আরও বাড়ছে। পাশাপাশি সামগ্রিকভাবে আমাদের যারা পেশেন্টরা আছেন বা যারা আক্রান্ত হচ্ছেন, খুব সামান্য যাদের উপসর্গ হচ্ছে তারা কিন্তু অনেকেই এখনও টেস্টে যাচ্ছেন না। তো সত্যিকারভাবে সবাই যদি টেস্টে যেতেন তাহলে এই সংখ্যা আরও অনেক বেশি হতো। এখন বাংলাদেশের আমি ঢাকা শহরের কথা যদি বলি, অলমোস্ট সব হাসপাতালে আমাদের সিট অলমোস্ট ফুলফিল হয়ে গেছে। খুব কম সংখ্যক এখনও মানুষ আমাদেরকে, বিভিন্ন পেশেন্টরা, আমাদের আত্মীয় স্বজনরা যখন ফোন দেন পেশেন্টের জন্য বেড ম্যানেজ করতে, কিন্তু আমাদের অনেকগুলো হাসপাতালে ফোন দিয়ে সর্বশেষ হয়তো একটা হাসপাতালে আমাদের সিট পাওয়া লাগে। তো সেই হিসেবে পরিস্থিতি খুবই আশঙ্কাজনক অবস্থা আছে। এর পাশাপাশি এই মুহূর্তে আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব যে হারে বাড়ছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবে আপনারা জানেন গত বছরের আগের বছর আমাদের কিন্তু ডেঙ্গুতে প্রচুর পরিমাণে আক্রান্ত ছিল এবং অনেক মানুষ কিন্তু মারা গেছেন আমাদের ডেঙ্গু রোগে। এবং এই বর্ষার এই সময়টাতে যখন বৃষ্টি হয় এবং বৃষ্টির পর জমা পানি থাকে, সেখানে এডিস মশা বংশবিস্তার করে, এই সময়টাতে আমাদের ডেঙ্গুর একটা বড় আউটব্রেক হওয়ার এই বছর একটা সুযোগ আছে। এই ক্ষেত্রে আমি বলবো এটাকে এখন আমাদের প্রতিরোধযোগ্য পর্যায়ে আছে। আমরা যদি আমাদের সিটি কর্পোরেশন এবং অন্যান্য যারা এজেন্সিসগুলো আছেন এই ব্যাপারে যদি খুব ক্রাশ প্রোগ্রাম অলরেডি তারা নিয়েছেন, আমাদের মেয়র মহোদয় এই ব্যাপারে ক্রাশ প্রোগ্রাম অলরেডি করেছেন, আরও যদি এটাকে অ্যাগ্রেসিভলি করা যায় তাহলে আমরা এই দুইটা থ্রেটের মধ্যে একটা থ্রেটকে আমরা কিছুটা হলেও মিনিমাইজ করতে সক্ষম হব। আর কোভিডের ক্ষেত্রে যেটা আসলে আমাদের জীবন এবং জীবিকা দুটোর দ্বন্দ্বে আমাদেরকে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন রকমের বিধিনিষেধ যেগুলো আরোপ করা হচ্ছে তার মানে শতভাগ কিন্তু ফুলফিল করা সম্ভব হচ্ছে না, কারণ অনেকে প্রয়োজনে, কেউ কেউ অপ্রয়োজনে কিন্তু রাস্তায় বের হয়ে যাচ্ছেন। হয়তো একটা কাজ অ্যাভয়েড করা সম্ভব, তিনি সেটাকে মিনিমাইজ করতে পারতেন, কিন্তু সেটা না করে অনেক সময় তিনি সেটা করছেন না। অনেকেরই কিন্তু আসলে খুবই প্রয়োজনে তারা বেরোচ্ছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেই হিসেবে ঠিক যেই কোয়ালিটির আমাদের লকডাউন বলেন বা আমাদের বিধিনিষেধ বলেন, সেই কোয়ালিটির আমরা কোনোভাবেই আমরা করতে পারছি না। চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে, এটা প্রশাসন থেকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেক চেষ্টা করছেন, কিন্তু সব ক্ষেত্রে সব কিছু আসলে স্ট্রিক্টলি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। তো যার কারণে
এবং পাশাপাশি গত কয়েকদিন আগে ঈদ গেল, তো ঈদের সময়টাতে আমাদের মানুষের যে মোবাইলিটি ছিল, আপনারা জানেন আমাদের একটা পরিসংখ্যান এসেছে যে ঢাকা শহর থেকে প্রায় 1 কোটি সিম ঢাকার বাইরে গিয়েছে এবং ফেরত এসেছে প্রায় 10 লাখের কাছাকাছি সিম ফেরত এসেছে। তো সেই হিসেবে এই মানুষজন গ্রামে গেলেন, আবার গ্রাম থেকে আসলেন, এদের মধ্যে অনেকেই গিয়েছেন ঢাকা থেকে দূরবর্তী আমাদের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে, যেখানে ভারতীয় ভ্যারিয়েন্টের যে আক্রান্তের হার কিন্তু সবচেয়ে বেশি। সেসব জায়গা থেকে অনেকে আবার জীবিকার প্রয়োজনে, কেউ কেউ বা অপ্রয়োজনে আবার ঢাকায় ফেরত এসছেন। তো সেই হিসেবে আমাদের এই যে মোবাইলিটিটা প্রচন্ড একটা বড় একটা মোবিলিটি হলো মানুষের, এটা কিন্তু আমরা আসলে সেভাবে আমরা রোধ করতে পারিনি। তো যার কারণে আমাদের সংখ্যাটা বাড়ছে। আজকে যে 15,000-এর উপরে পেশেন্ট ডায়াগনোসিস হলো, এর মৃত্যুর যে নিউজটা সেটা আমরা পাবো কিন্তু আরো 7 থেকে 10 দিন পরে। এবং আমাদের হাসপাতালগুলোতে এই 15,000-এর মধ্যে যে 10% পেশেন্টের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হবে, তাদের মধ্যে কেউ কেউ খারাপ হয়ে যাবেন, কেউ কেউ আবার হয়তো ভালো হয়ে যাবেন। সেই শকটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আরো 7 থেকে 10 দিন পরে। তো সেই হিসেবে আমি যদি বলতে চাই, এখন আমরা যা দেখছি এটা কিন্তু গত 7 দিন 8-10 দিন আগের আমাদের যেই ইনফেকশনটা সেটা এখন আমরা এখন রিভিলড হচ্ছে আর কি। এখন রিভিল আসছি আপনার কাছে ডক্টর দিলদার হোসেন বাদল, জনাব সুভাষ সিংহ রায়। প্রথম কথা হলো যে এই মুহূর্তের যে চিত্রটি সেটি কোনোভাবেই মানে অকাঙ্ক্ষিত নয়, কিন্তু উদ্বেগজনকভাবে সংক্রমণ বাড়ছে এবং যেটি ডক্টর দিলদার উল্লেখ করলেন যে আমাদের সাম্প্রতিক দিনগুলোর কনসিকুয়েন্স হচ্ছে এখনকার যে ইনফেকশনটা। আপনি কিভাবে দেখছেন পুরো পরিস্থিতি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের আসলে মননের গভীরতা নিয়ে সবকিছু ভাবতে হবে, কেননা এটা বিশ্ব পরিমণ্ডলের যে বাস্তবতা সেটাও কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে। একটি পত্রিকায় দেখলাম, আন্তর্জাতিক পত্রিকায়, যেটা হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে, MIT 1972 সালে তারা একটা রিপোর্ট করেছিল, যুক্তরাষ্ট্রের খুব নামকরা একটি প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারা বলেছিল যে 2 দশকে পরবর্তীতে মানব সমাজ একটা গভীর সংকটের মধ্যে পড়বে। এবং এখন এই বিজ্ঞান গবেষণা এগুলো কিন্তু ফিরে আসছে। আপনি দেখবেন যে আমাদের সারা পৃথিবীতে এখন এই করোনা কালীন প্রথম ঢেউ গিয়েছে, দ্বিতীয় ঢেউ গিয়েছে, কোথাও তৃতীয় ঢেউর কথা যেটা উল্লেখ করা হলো, আবার কিন্তু সে জায়গায় আবার সংক্রমিত হচ্ছে। এবং ডক্টর ফাউসি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান চিকিৎসক, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের রাষ্ট্র ব্যবস্থাপনার, তিনি বলেছেন যে আমেরিকা ভুল পথে যাচ্ছে। কারণ শঙ্কার জায়গাটা কিন্তু প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে। চীনে ভয়ঙ্কর বন্যা, দাবানল ছড়েছে পৃথিবীতে সবযত্র। আমরা হেপাটাইটিস দিবস পালন করছি। প্রতি বছর 1 কোটি মানুষ শুধু আমাদের দেশে হেপাটাইটিসে প্রতি বছর আক্রান্ত হয়, 20,000 মানুষের মৃত্যুবরণ করেন। মানে এটা, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত। তা আমরা আমি যেটা প্রথমে উল্লেখ করলাম যে আমাদের মননের গভীরতা নিয়ে সমস্ত কিছু ভাবতে হবে। সেই পরিষেবার যে কাঠামো, সেই কাঠামো থেকে বিন্যস্ত করতে হবে এবং যুগোপযোগী, সময় উপযোগী করতে হবে। এই যে ডেঙ্গুর কথা যে আলাপ করতেছে, ভয়ঙ্কর একটা চিত্র। জুলাই মাসে যে পরিমাণে ডেঙ্গুর আক্রমণ হয়েছে এবং মানুষের যে ভয়ঙ্কর অবস্থা, 1726 জন এভাবে আক্রান্ত হয়ে তাদের পরিস্থিতি এর অবস্থায় গিয়েছে। তো এগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে। আপনি যে প্রশ্ন করেছেন তার যথার্থ উত্তর হচ্ছে যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপারে আমাদেরকে নজর সবসময় দিতে হবে। এবং মানব সভ্যতার ইতিহাসে অনেকগুলো জটিল জায়গা তৈরি হচ্ছে। আজকে কচুয়াতে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে একজন 40 বছরই ভদ্রমহিলা, তিনি করোনার নমুনা দিতে যেয়ে, টেস্ট করতে যেয়ে তিনি ওখানে মৃত্যুবরণ করেছেন। আবার আপনি দেখেন ভারতের একজন চিকিৎসক, তিনি ডাবল ডোজ কমপ্লিট করেছেন, তারপরে তিনি 3 বার আক্রান্ত হয়েছেন করোনায়। এবং এরকম কয়েকটি ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে। অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। আমাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা আমরা বলছি বটে, কিন্তু এই মানিয়ে চলার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা যেন কোথাও যেন একটা গোলমাল করেছি। সেই গোলমালটা আমরা কি করেছি সেটা এখন পুরনো দিনের কথা হিসেব না করেই নতুন দিনের যে কথাগুলো, সেগুলো আমাদের ভাবনাটা। সেখানে একটু প্রশ্ন একটা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আপনি পরিকাঠামোগত বা অবকাঠামোগত বা সামর্থ্যগত যেই স্বাস্থ্য পরিষেবার কথাটি বললেন, সেটি একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের বর্তমান যে বাস্তবতা, যেখানে এসে আমরা উপনীত হয়েছি বা যেদিকে যাওয়ার আশঙ্কা
তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কি নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের বা ব্যবস্থাপনার দুর্বলতা কতখানি দায়ী, আর কতখানি পরিষেবাগত সামর্থ্য দায়ী? আমি বহুবার কিন্তু আপনার টেবিলে বলেছি যে আমাদের সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনা খুব জরুরি। আমি গত অনুষ্ঠানে আপনার বলে গিয়েছিলাম, যদি গ্রামকে আমরা সুরক্ষিত না করি আমাদের শহর বাঁচবে না। আমরা শহরের লোকজন যদি মনে করে থাকি যে আমরা শহরের লোক বেঁচে যাব, গ্রাম যদি অরক্ষিত থাকে, গ্রাম ঘটবে না, এবার তার প্রমাণ ঘটেছে। আরেকটি ব্যাপার, মানুষের মনোজগতে যে চিন্তার যে ব্যাপারগুলো থাকে, আর উল্টোটা তো আছে, গ্রামের লোকরা মনে করেছে যে আমরা সুরক্ষিত, আমরা ভালো আছি, শহরের না, লোকরা সেই ধারণাটা একেবারেই ভুল। কেন প্রথম ধাপে বলা হয়েছিল এরা বড় লোকদের রোগ এবং শহরে লোক হয়, বিত্তবানদের হয়। কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন জায়গায় যে একটি সম্প্রদায়ের মানুষের হয় না, অন্য সম্প্রদায়ের মানুষের হয়। এগুলো কিন্তু যে ভুল প্রমাণিত হয়েছে, এবং মহান সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে এই বোধ শক্তির জন্য জাগ্রত করে। এই যে এটির মধ্যে মননের গভীরতা, এটা খুব জরুরি। আমরা ভাবনা চিন্তার জগৎটা কিন্তু আমরা সেইভাবে গভীরভাবে আমরা কিন্তু পতিত করতে পারিনি, যে কারণে যারা ঢাকা শহরে দুদিনের জন্য আসছেন, আমি আবারও এটা রিপিট করছি, তারা আবার দুদিন পরে চলে যাচ্ছেন। নিয়মিত যে যাওয়া আসা, এই যে আমার গ্রাম হবে আমার শহর, মাননীয় প্রধানমন্ত্রী 2018 যে নির্বাচনী ইশতেহারের যে বক্তব্যটি, আমাদের অবকাঠামো কিন্তু বেড়েছে। একটা ইউনিয়ন পরিষদও কিন্তু এখন অবকাঠামো বেড়েছে, এখন গ্রামেও কিন্তু অবকাঠামো অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভিতরের মনন জগতের যে অবকাঠামো, সে ঘটনা আমরা সমৃদ্ধ করতে পেরেছি কিনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা আমরা সেটাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি কিনা, এবং সেই গুরুত্ব না দেওয়ার কারণে মানুষের মনন জগতে কিন্তু একটা ধারণা হয়েছে যে কোনো তারা দুর্ভাবনায় পড়লে কিংবা তারা যদি কোনো রোগে আক্রান্ত হয়, ঢাকার ওই অমুক চিকিৎসকের চিকিৎসা নিতে হবে। যে কারণে আপনি দেখবেন ঢাকার গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানে তৈরি হয়েছে, সেখানে প্রতিদিন শয়ে শয়ে অ্যাম্বুলেন্স আসছে জেলা শহর থেকে, অথচ ওই চিকিৎসাটি একেবারে তার 80 থেকে 90% ওই জেলা শহরে করা সম্ভব। এই যে আমরা কিন্তু মানুষকে দোষ দেওয়ার পক্ষপাতী না, আমি ব্যক্তিগতভাবে, কারণ মানুষের মনোজগতে তৈরি হয়েছে ওই উচ্চমানের ডাক্তার কিংবা ওই উচ্চমানের প্রতিষ্ঠান, ওই জায়গায় চিকিৎসা না হলে ঘটবে না। খুবই সিম্পলি যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হলো যে এই মানুষের কথা তো আমরা বলছি, বা কেন্দ্রপ্রীতি বা আমাদের মনোজগতের মধ্যে বা মননের মধ্যে এক ধরনের প্রেজুডিস রয়ে গেছে, কিন্তু ওভারঅল আসলে এটা তো একটা রাষ্ট্র কাঠামোর ফসল। আমরা তো সব কেন্দ্রীভূত নিজেরাই করেছি, এখন মানুষের চলাচলের উপরে বা মানুষের চিন্তাভাবনার উপরে কিছুটা নির্ভরশীলতা বা কিছুটা আলোচনার মধ্যে তারা চলে আসছেন। কিন্তু একই সঙ্গে যেটা আবার বলবো যে আমরা তো করোনা পরিস্থিতির অবনমনশীল মানে কি বলো আশঙ্কা তো আমাদের ছিলই, কিন্তু একটা নির্ধারিত বাস্তবতার মধ্যে আপনি ঈদের সময় আমাদেরকে অনেক কিছুই শিথিল করতে হয়েছে এবং করাও হয়েছে, সেটা তারই কনসিকুয়েন্স কিন্তু আজকের অবস্থা এবং সামনের দিনে কিন্তু এই কনসিকুয়েন্স। এই জায়গাটার মধ্যে আর অন্য কোনো সুবিবেচনা প্রসূত বা বিকল্প কোনো ভাবনার সুযোগ ছিল কি না, যেটা আমরা জানতাম যে পরিস্থিতি আসলে খারাপ হবে এবং ঈদের আগে থেকেও সে কথা বলা হয়ে আসছিল? প্রশ্নগুলো কিন্তু জানা। জি, আপনি যে প্রশ্নটার এখন উপস্থাপন করলেন, এই প্রশ্নগুলো জানা, উত্তর কিন্তু অনেক ক্ষেত্রে অজানা। এবং অজানা এই কারণে, এই যে করোনার ভয়াবহতা, এই ভয়াবহতা কিন্তু সারা পৃথিবীর যারা জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ, অর্থবিত্তে অনেক উঁচু জায়গায় আছেন, তারাও কিন্তু প্রথম দিকে কিন্তু এটা বুঝতে পারেনি। এখন এই প্রশ্নটা আসে, আমরা যে প্রায় 500 দিন সময় পেয়েছি, সেই সময় আমরা কতটুকু গুছিয়েছি, কতটুকু প্রস্তুত হয়েছি? আমরা কি ভয়াবহতা বুঝতে পারিনি? মনে করেছিলাম কি এখানেই শেষ হয়ে গেল? এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য খুব আলোচনার খোরাক যোগায় এবং আমাদের ভাবনার জগতে টোকা মারে। আমরা যেভাবে বলি না কেন, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় ঘটিয়েছি, বুঝে হোক না বুঝে হোক। এবং এই যে নিজের প্রতি নিজের যে কনফিডেন্সের জায়গাটি, সেটা থাকাটা খুব জরুরি। কিন্তু সেটাকে নিয়ে আপনাকে সমৃদ্ধ হয়ে, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে বাস্তবতা নিরিখে এই পথগুলো তৈরি করা, পথনকশা তৈরি করা খুব জরুরি। এখন যেমন আমি ছোট উদাহরণ দিই, এই যে ভ্যাকসিনেশন কার্যক্রম, এটা কিন্তু এখনকার বাস্তবতায় আপনার প্রশ্নের একটা কিছুটা উত্তর আসবে। এটা এখন খুব দ্রুততার সাথে কিন্তু এটা খুব জরুরি, এই রোড ম্যাপটা করা খুব জরুরি, যে আমরা প্রতিদিন মাসে কি আমরা 1 কোটি লোককে ভ্যাকসিনেশন করতে পারবো না, কিভাবে করতে পারবো? আমি বহুবার এই টেবিলে আপনাকে বলেছি, আপনি নিশ্চয়ই মনে আছে যে ভ্যাকসিন নিয়ে সংকট বাংলাদেশে এক পর্যায়ে কিন্তু হবে না। কেননা মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যাপারে সৃজনশীল কূটনীতির দক্ষতা কিন্তু তিনি দেখিয়েছেন।
আমাদের সবচেয়ে বড় জিনিস যে আমরা 7 কোটি ডোজ যে জনসন অ্যান্ড জনসনের যে ভ্যাকসিন, যেটা সিঙ্গেল ডোজ, সেটা কিন্তু তার যে অগ্রিম যে অর্থায়নের যে প্রক্রিয়াটি $75 মিলিয়ন, সেটা কিন্তু সম্পূর্ণ পথে। অর্থাৎ সেই ব্যাপারে সংকট হবে না। আমরা সংকটের জায়গাটা ওই আমাদের প্রস্তুতি। আপনি ভ্যাকসিন একবারে অনেক ভ্যাকসিন চলে আসলেও কিন্তু আমি রাখতে পারবো না। আমার সর্বমোট যে সংরক্ষণের সক্ষমতা। আর একটি ব্যাপার যেটা বারবার একটু বলতে হয়, প্রত্যেক ভ্যাকসিনের শেলফ লাইফ আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিনটা কিন্তু মানুষের শরীরে প্রবেশ করাতে হবে। এখন অনেক গবেষণাগুলো হচ্ছে এবং পৃথিবীতে অনেক গবেষণা আমাদের কিন্তু ভাবিয়ে তোলে। কেউ বলছে অ্যাস্ট্রাজেনেকার যে কোভিশিল্ড কিংবা অ্যাস্ট্রাজেনেকা এই ভ্যাকসিন এবং ফাইজারের ভ্যাকসিন, সেটা অনেক ক্ষেত্রে এই ডেল্টা প্লাস ডেল্টার ক্ষেত্রে খুব বেশি আশানুরূপ আসছে না, বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। এগুলো হচ্ছে, কিন্তু আমি দর্শকদের অনুরোধ করব দুটো বিষয়। একটা বিষয়, আপনার পিতামাতার প্রতি আপনারা নজর রাখুন, আপনার আত্মীয় স্বজনের নজর রাখুন, ঘরের মানুষকে সুরক্ষিত রাখুন, এবং তার যদি পালস অক্সিমিটারের রেট যদি 91-92 চলে আসে, আপনারা সতর্ক হন এবং দ্রুত চিকিৎসকের সাথে শরণাপন্ন হন। আমরা অনেক ক্ষেত্রে দেখি, আপনার টেলিভিশন সহ বলতেছেন যে তার অক্সিজেন স্যাচুরেশন 60 এসে গেছে, 58 এসে গেছে, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় একটা ঘুরছেন এবং হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটেছে। কিন্তু আমার প্রশ্ন জাগে, আমি আমার পিতার যে 60 নেমে গেছে, এটা আমরা খেয়াল করিনি কেন? এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় শিক্ষা। এই কাজগুলো আমরা করি নাই, এক। আর দুই হচ্ছে আমাদের যে কাঠামোর যে বিন্যাসের কথা যেটা আপনি প্রশ্ন তুললেন, আমরা সেই কাঠামো কিন্তু সুবিন্যস্ত করতে পারিনি। এবং গ্রাম কেন্দ্রিক যে কাঠামোর বিন্যাস যতটুকু হয়েছে, সেটাতে অনেক কার্যক্রমের জায়গা হয়েছে। আপনি দেখেন, আমি যে কথাটা সবসময় বলতে চান, এই যে ইউনিসেফ যে তথ্যটি দিয়েছে 3,60,00,000 গত বছর শিশুদের টিকা বাংলাদেশ একমত দিতে পেরেছে এই পরিকাঠামোর মধ্যে। তার মানে কি আমাদের সক্ষমতার জায়গাটি আছে, যেটা আপনি সবসময় ক্ষেত্রে ইতিবাচকের জায়গাটা কিন্তু উল্লেখ করবার চেষ্টা করেন, আমিও কিন্তু করবার চেষ্টা করি। সেই সক্ষমতাকে বর্তমান পরিস্থিতির সাথে যুগোপযোগী করে, সময়োপযোগী করে ওই দক্ষতার বৃদ্ধির জায়গাটি, সেটা কিন্তু খুব জরুরি। জি, ডক্টর দিলদারের কাছে আসবো একটু আপনার কাছে। ডক্টর দিলদার, এই যে আপনার ভ্যাকসিনেশনের যে আওতা, সেটা বলা হচ্ছে যে 18 বছর পর্যন্ত করার কথা বলা হচ্ছে, কিন্তু অনেকেই আবার এটা একটা কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছেন যে আগে তো আপনার যারা বয়সী 50 ঊর্ধ্ব যারা আছেন, সেটাকে একটা ওয়েল কাভার করার পরে এই অল্প বয়সীদের কথা ভাবা যেতে পারতো। এখানে একজন চিকিৎসক হিসেবে আপনি কি মনে করেন? না, এটা আংশিক সত্য, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সরকার প্রথমে যখন করে তখন কিন্তু 55 উপরে সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন করেছে এবং তার পরবর্তীতে 40 আনা হয়েছে, আস্তে আস্তে এটাকে 30 আনা হয়েছে। আপনি দেখবেন যখন এটা 50-এর উপরে ছিল তখন আমাদের কিন্তু রেজিস্ট্রেশনের হার কিন্তু খুব কম ছিল। অর্থাৎ 50-এর উপরে আমি যদি এখন আবার সেই এল্ডারলি পিপলদেরকে টার্গেট করে এখনও যদি তাদেরকে প্রায়োরিটাইজ করতে যাই, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন যে অনেক হবে তা কিন্তু না, বরং ইয়াংরাই কম্পারেটিভলি বেশি ইন্টারেস্টেড ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে। সুভাষদা যেটা বললেন যে আমরা আমাদের আসলে বাসার যারা মুরব্বী আছেন, আমাদের যারা গার্জিয়ান আছেন, আমরা আমাদের মনোযোগের ক্ষেত্রে আমরা অনেককেই পেয়েছি ভ্যাকসিনে তাদের মধ্যে একটা দোটানা ছিল যে আমরা ভ্যাকসিন দিব কিনা, ভ্যাকসিনের প্রয়োজন আছে কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু মিস ইনফরমেশন বিভিন্নভাবে মানুষের কাছে গিয়েছে, তো যার কারণে ভ্যাকসিনেশনে কিন্তু রেজিস্ট্রেশনের হার কম্পারেটিভলি কম ছিল। তো সেই হিসেবে আমি বলতে চাই যে আমাদের এখন আমার 18 বছরের উপরে সবাইকে যদি আমি আসলে ভ্যাকসিনেশনে এই মুহূর্তে না আনি, যেটার আমাদের পরিকল্পনা চলছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার কয়েকদিন আগে বলেছেন, তো সেটা আমাদের এখনই সময়। তবে এর মধ্যেই আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে প্রায়োরিটাইজ করে, কেন্দ্র আলাদা করে তাদেরকে প্রায়োরিটাইজ করে তাদেরকে ভ্যাকসিনেশনটা আর্লি বেসিসে তাদেরকে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে একটা দাদার কথার প্রসঙ্গ ধরে একটা কথা বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে অনেক অর্জন আছে। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জনগুলোর একটা হচ্ছে কিন্তু আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এবং সারা পৃথিবী বাংলাদেশকে কিন্তু রোল মডেল হিসেবে মানে এই ভ্যাকসিনেশন কর্মসূচির জন্য। আমি একসময় ইপিআই হেডকোয়ার্টারে চাকরি করেছি, আমি জানি যে আমাদের ইপিআই এর যেই কর্মদক্ষতা আছে, আমাদের কর্মীদের যে উদ্যমতা আছে এবং আমাদের যে নেটওয়ার্কিং আছে, যে মাইক্রোপ্ল্যান আছে, বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা হিসাব কিন্তু আমাদের ভ্যাকসিনেশন কর্মসূচির কাছে রয়েছে, ইপিআই এর কাছে রয়েছে। এবং সেই হিসেবে আপনারা জানেন আগামী 7 তারিখ থেকে কিন্তু আমাদের
মানে গ্রামাঞ্চলে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশনের কার্যক্রম স্টার্ট হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের প্ল্যান করা হচ্ছে যে প্রতি মাসে 1 কোটি ভ্যাকসিন আমরা যদি করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাই আমাদের টার্গেট। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই টার্গেটটা ঠিক করেছেন যে প্রতি মাসে 1 কোটি ভ্যাকসিন দেওয়া হবে এবং সেই হিসাব করলে আগামী 6 মাসের মধ্যে আমরা কিন্তু আমাদের টোটাল বাংলাদেশকে আমরা কভার করতে সক্ষম হব। এটা কিন্তু ফুল ডোজ ভ্যাকসিন এবং এই মুহূর্তে আমাদের যা প্রজেক্টেড ভ্যাকসিন আসার যে হার আছে সেই হিসাবে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভ্যাকসিন আসলে শর্টেজ হওয়ার এই মুহূর্তে আপাতত সম্ভাবনা নাই, কারণ আমাদের এই ভ্যাকসিনগুলো কিন্তু বিভিন্ন সোর্স থেকে আসছে। তো যার কারণে একটা সোর্স যদি আমাদের কোনো কারণে ডিলে হয়, আরেকটা সোর্স থেকে সেটা কিন্তু কভার করা সম্ভব। এবং ইতিমধ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম অনেক শক্তিশালী হয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু আগের তুলনায় ভ্যাকসিনেশনের হার এখন অনেক বেশি। এটার দুটো কারণ আছে। এই ওয়েভের কারণেও হয়তো মানে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে, সব মিলিয়েই। এবং প্রচারণা ভ্যাকসিনের, আসলে আমি ভ্যাকসিন নিয়েছি সর্বপ্রথম দিনেই, তো অনেকেই কিন্তু সেদিন ভ্যাকসিনে একটু দোটানা ছিলেন যে দেবো কিনা, সাইড ইফেক্ট কি হয়, কারো কোনো সমস্যা হয় কিনা। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই ভ্যাকসিন সেফ, নিরাপদ ভ্যাকসিন এবং এটা নিলে সাধারণ পেইন, একটু হালকা জ্বর, এছাড়া তেমন ভয়াবহ কোনো অ্যাডভার্স ইফেক্ট এখন পর্যন্ত কারো হয়নি। তো যার কারণে এই ভ্যাকসিনের প্রতি কিন্তু মানুষের যে প্রাথমিক যে ভীতি ছিল সেটা এখন নাই। পাশাপাশি এখন এই কোভিডের বৃদ্ধি এবং মৃত্যু সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে ভ্যাকসিনেশনে যাওয়ার কিন্তু একটা প্রবণতা বেড়েছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে এনফোর্সমেন্ট হয়েছে। এনফোর্সমেন্ট বলতে যে আমাদের ফরেন ওয়ার্কার্স যারা আছেন তারা কিন্তু বিদেশ যাওয়ার আগে তাদের ভ্যাকসিনেশন কার্ড এখান থেকে নিয়ে যেতে হতো। তো যার কারণে এখন কিন্তু সেখানেও কিন্তু লম্বা লাইন আছে, অনেকে না চাইলেও তাকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে। তো এইভাবে সামনে হয়তো এমনও দিন আসবে যে আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য একটা স্টুডেন্টকে ভ্যাকসিনেশন কার্ড সহ তাকে ক্লাসে যেতে হবে, কারণ এরকম যদি করা হয় সেক্ষেত্রে আর 100 আমরা যদি অলমোস্ট ফুল ফেজে যদি আমরা ভ্যাকসিনেশন আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই কোভিডের মৃত্যুর হার অনেক কমে যাবে। আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দেই, ইউকেতে ওদের প্রথম যেই ওয়েভ গেল তখন ওদের ডেথ রেট ছিল 3%, এবং সেটা কিন্তু বাংলাদেশের থেকে অনেক বেশি। বাংলাদেশের আমাদের 1.6, এই মুহূর্তে 1.7 আসছে আমাদের মৃত্যুর হার। কিন্তু ওরা যখন মাস ভ্যাকসিনেশন কমপ্লিট করলো তারপরে এখন যে ওয়েভ, সেখানে ওদের সংক্রমণের হার অনেক বেশি কিন্তু মৃত্যুর হার অনেক কম, 0.3%। এই মুহূর্তে আমাদের কিন্তু মৃত্যুর হার 1.7 এর মতো। তো সেই হিসেবে, এবং এটার কারণ হচ্ছে ভ্যাকসিনেশন। ওরা ভালো ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছে, ভ্যাকসিনেশন করার কারণে তাদের মর্টালিটি রেট, মৃত্যুর হার অনেক কমে গেছে। আপনারা জানেন যে 2 ডোজ ভ্যাকসিনেশন যদি করা হয়, 2 ডোজ কমপ্লিট ভ্যাকসিনেশন যদি করা হয়, সেক্ষেত্রে 60%-এর উপরে কিন্তু সেকেন্ড টাইম অ্যাটাক হওয়ার প্রবাবিলিটি কমে যাচ্ছে, 60%-এর উপরে। এটা কোনো কোনো ভ্যাকসিনে 60%, কোনো কোনো ভ্যাকসিনে 80% পর্যন্ত আছে। এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যেও মাইল্ড এবং সর্বোচ্চ মডারেট, সিভিয়ার ফর্মে হাসপাতালে ভর্তির হার সেক্ষেত্রে কমে যাচ্ছে, এবং তাদের ক্ষেত্রে মৃত্যুর হার বলা হচ্ছে অলমোস্ট 0। তো যার কারণে এই ভ্যাকসিনেশন যদি আমরা পুরোপুরিভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এবং পাশাপাশি এত আমাদের লার্জ একটা পপুলেশন, এই লার্জ পপুলেশনকে ভ্যাকসিনেশন করার মতো সক্ষম মাইক্রোপ্ল্যান আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং ইপিএ এর আছে। জি, ভ্যাকসিনেশন তো একটা বড় অপশন এবং সেটার জন্য কার্যক্রম চলছে সময় সাপেক্ষ ফুল কাভারেজের জন্য। এই মুহূর্তে যে ট্রেন্ডটা আমরা দেখছি, সেই ট্রেন্ডে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে সামর্থ্য, তাতে তো বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বা বিভিন্ন খোঁজ খবর, আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন অনেকে আছে যে সময় মতো হয়তো যাননি, সেটাকে ইঙ্গিত করেছেন। কিন্তু এমন তো আছে যে আপনার লজিস্টিক সীমাবদ্ধতা অথবা চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মানুষ সাফার করছে অনেক বেশি, হসপিটালে সিট পাচ্ছে না, আইসিইউ সংকট আছে, অক্সিজেন নিয়ে অনেকে সাফার করছেন। সব কিছু মিলিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগামী দিনের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? একজন বিশিষ্ট চিকিৎসক এখানে আছেন আলোচনায়। আমি একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র হিসেবে যেটা মনে করি যে রক্ত জমাট বাঁধা, বিশেষ করে ফুসফুসের ক্ষেত্রে, সেটা কিন্তু নতুন কোনো রোগ নয়। এই করোনা ভাইরাস এটা কিন্তু আরো বেশি এগিয়ে দিয়েছে এবং এটাকে ভয়ঙ্কর আকারে আমাদের সামনে এসেছে। আমাদের অনেক ক্ষেত্রে এগুলো ব্যাপারে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কাঠামোগত সংস্কার প্রয়োজন, সেটাও কিন্তু এবার আমরা বুঝতে পারলাম। সেক্ষেত্রে অনেকগুলো কাজ করবার আছে, যে কাজ হচ্ছে। যেমন আমি শুধুমাত্র ওষুধ তৈরি করলাম আর ওষুধ বিতরণ করলাম আর চিকিৎসকরা ওষুধ লিখে দিলেন,
এটার মধ্যে কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনা না, স্বাস্থ্য ব্যবস্থাপনা না, এটার অনেকগুলো বিস্তার রয়েছে, এখানে অনেক পেশার সংযোগ রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা চিকিৎসাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা হচ্ছে নার্স। সেই নার্সদের সংখ্যা নিয়ে এক সময় তো আমরা অনেক হাহাকার করেছি, এবং এই মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব নেওয়ার আগে নার্সের সংখ্যা কিন্তু আশঙ্কাজনকভাবে কম ছিল। সেই জায়গায় কিন্তু অগ্রগতির জায়গায় এসেছে। পাবলিক সার্ভিস কমিশনের প্রায় 8,000-এর উপরে ডাক্তার নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের পথে। এই জায়গাগুলো এগোনো দরকার, আরো বেশি পেশাজীবীদেরকে, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, রেজিস্টার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্ট, এগুলো টেকনোলজিস্ট, এগুলো সম্প্রসারণ করা দরকার। এবং শুধু এই করোনা মোকাবেলা করতে না, আগামী দিনের যত রকম অভিঘাত আছে সেই অভিঘাত মোকাবেলার জন্য প্রস্তুত থাকা দরকার। অনেক ক্ষেত্রে আমরা অ্যাডহক ভিত্তিতে করি, যে কথাটা আপনি প্রায় বলে থাকেন। এই অ্যাডহক ভিত্তিতে করতে যে আমরা কিন্তু টেকসই ব্যবস্থাপনা তৈরি করতে পারি না, এদিকে নজর দিতে হবে। আর ইনফরমেশনের ক্ষেত্রে বলেন, জো বাইডেন কিন্তু কয়েকদিন আগে গণমাধ্যমে বলেছেন যে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেসবুক ভুয়া তথ্য দিয়ে মানুষকে টিকা বিরোধী বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে, এবং ফেসবুক কর্তৃপক্ষ 1,80,00,000 কন্টেন্ট ছড়িয়ে ফেলেছে এবং তারা চিহ্নিত করেছে। এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এটাও কিন্তু ভয়ঙ্কর দিয়েছে। আপনি দেখেন ভারতে হঠাৎ করে একটি গণমাধ্যমের চিত্র আসলো, যেটা ওদেরকে কোভ্যাক্সিন, ওদের ভারত বায়োটেকের যে ভ্যাকসিন, সেটা নিয়ে নাকি ম্যাগনেটিক বিভিন্ন রকম এই বুকে বুকে বিভিন্ন শরীরে চামচ দিয়ে, স্টিলের চামচ দিয়ে আটকে যাচ্ছে। এই চিত্র ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়লো, যেটার সাথে কিন্তু বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু এখানে যুক্ত হয়ে আছে। এখনো পর্যন্ত বাংলাদেশের হাতে প্রায় 88,11,000 ভ্যাকসিন রয়েছে। অর্থাৎ ভ্যাকসিন নিয়ে সংকট, যেটা বললেন ইউনিয়ন পরিষদে আমাদের ন্যাশনাল আইডি কার্ড সিস্টেমের মধ্য দিয়ে আমরা সম্প্রসারিত করা, যেটা আপনি খুবই গুরুত্ব দিয়েছেন। আমাদের যে যারা 70 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্ব এবং 90-এর কাছাকাছি বয়স, কিংবা 100 বছরের মানুষও কিন্তু বাংলাদেশে আছেন, এদেরকে আগে গুরুত্ব দেওয়া উচিত কিনা? অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এবং আপনি জানেন যে 10,000 বিদেশগামী ছাত্রদের ইতিমধ্যে কিন্তু ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে। এখানে আপনার আমাদের গার্মেন্টস শিল্পের ন্যাশনাল আইডি কার্ড দিয়েই নিবন্ধন, ওই প্রক্রিয়া যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে, এখন সেটাকে সম্প্রসারিত করা এবং খুবই দক্ষতার সাথে কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করা খুবই জরুরি। জি, ডক্টর দিলদার হোসেন বাদল, যেটি এর আগেও প্রশ্ন করেছি, সেটি হচ্ছে যে আমরা সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন করব, মেগা প্ল্যান নিব, এবং আরও সামনের দিনের যে হেলথ চ্যালেঞ্জেস আছে সেগুলোর জন্য এই কোভিড বা অতিমারি সিচুয়েশন থেকে শিক্ষা নিব, অবশ্যই তা করব। এবং আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে, সেটাও চলবে। কিন্তু এই মুহূর্তে যে কন্টিনজেন্সি পরিকল্পনা, পিছন দিকের আলোচনায় আমরা না যাই বা সেটা আলোচনা করে আর লাভও নেই। কিন্তু এখন যে আজকে 237 জনের মৃত্যু, 16,000-এর বেশি আক্রান্ত, 20,000-এর বেশি মৃত্যু ছাড়ালো, এটা যে সামনের দিনে যে আরও বেশি, গড ফরবিড, আমরা সেটা কেউই কামনা করছি না, কিন্তু পরিস্থিতি যদি সেরকম হয়, আমাদের যে স্বাস্থ্য যে সামর্থ্য, সেবা দেওয়ার যে সামর্থ্য, যে হাসপাতালের সামর্থ্য, বেডের সামর্থ্য, আইসিইউ সামর্থ্য, সবকিছু মিলিয়ে চিকিৎসক হিসেবে আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন? আসলে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে আমাদের করোনা পেশেন্টের সংখ্যা এবং ডায়াগনোসিসের সংখ্যা যেভাবে বাড়ছে, আসলে কয়েকটা দিন যদি এভাবে যেতে থাকে, আরও কিছুদিন, সেক্ষেত্রে আমরা আমাদের পেশেন্টদেরকে কিন্তু হাসপাতালে সিট দেওয়া সম্ভব হবে না। এবং আমি আপনাকে বলি, ঢাকার বিভিন্ন হসপিটালগুলোতে, ঢাকা মেডিকেলেও আরও কয়েকটা হসপিটালে কিন্তু অলরেডি ফ্লোরেও কিন্তু আমাদের কিন্তু ফ্লোরে কোভিড পেশেন্টদেরকে সাধারণত রাখা হয় না, কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু ফ্লোরেও কিন্তু কিছু কিছু জায়গাতে পেশেন্ট রাখা শুরু হয়ে গেছে। আজকে পত্রিকাতে দেখছিলাম যে মুগদা জেনারেল হসপিটালে, মুগদা মেডিকেল কলেজ হসপিটালে, সেখানে কোভিড পেশেন্ট আর ভর্তি করা যাচ্ছে না, কারণ সেখানে কোনো সিট নাই। আবার সিট যখন ফাঁকা হবে তখন ভর্তি করা যাবে। এরকম আরও কয়েকটা জায়গায় করা হচ্ছে। তো এর মধ্যে একটা আশার খবর হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আমাদের সেখানে যে একটা ফিল্ড হসপিটাল, এটা চালু হয়ে যাচ্ছে। এটা চালু হলে আমাদের প্রায় 1000 বেডের সেখানে সংকুলন হবে এবং এই লোডটা কিছুটা হলেও কমে আসবে। পাশাপাশি ঢাকার আরও কিছু হাসপাতালের কোভিড বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে, যেগুলো আগে হয়তো আংশিক নন কোভিড ছিল। তবে পাশাপাশি আরেকটা জিনিস বলতে হয়, আমাদের কোভিড পেশেন্ট ছাড়াও আমাদের নন কোভিড যারা পেশেন্টরা আছেন, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় শয্যা পাচ্ছেন না। তো যার কারণে তাদের কথা মাথায় রাখতে হবে, তাদের কথা আমাদের মাথায় রাখতে হবে। সব আমরা একদিকে চলে গেলে আবার আরেক দিক পুরোটা আনকাভার্ড হয়ে যাবে। তো সব মিলিয়েই
আমরা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে আছি। তো সেই হিসাবে আমরা যদি অ্যাটলিস্ট আমাদের যারা পেশেন্টরা আছেন তারা খারাপ হওয়ার আগেই, জি, যখনই মাইল্ড কেসে যাবেন, দাদা বলছিলেন যে সাথে সাথে যদি আমরা চিকিৎসকের পরামর্শ নেই, আমরা যদি চিকিৎসকের কাছে যেতে নাও পারি, আমরা যদি আমাদের যে সরকারি যে হটলাইনগুলো আছে, আমরা বিভিন্ন হটলাইনে কিন্তু ফোন করে আমরা স্বাস্থ্য পরামর্শ নিতে পারি। সেক্ষেত্রে খারাপ হয়ে যাওয়ার আগেই যদি আমরা আমাদের চিকিৎসাটা শুরু করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হাসপাতাল অ্যাডমিশনের হারটা যদি কম থাকে, সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আমাদের এমন হয়নি যে অনেক পেশেন্টকে আমরা সিট দিতে পারিনি, তা কিন্তু সিট কিন্তু এখন পর্যন্ত পাচ্ছে, সরকারি বেসরকারি সব মিলিয়ে কিন্তু সিট সব মিলিয়ে পাচ্ছে। সিট একদমই পায়নি এরকম কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো সেই পর্যায়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এরকম না হয়। তবে আমাদের হেলথ সিস্টেমের উপর প্রচণ্ড একটা চাপ স্বাভাবিকভাবেই পড়েছে। আমাদের হাসপাতাল এবং হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন, নার্স, সবাই কিন্তু বিগত এই 16 মাস থেকে কিন্তু ছুটি ছাড়া অক্লান্ত কিন্তু কাজ করে যাচ্ছেন, কোনো রকমের কাজ ছাড়া। পাশাপাশি এই সব কাজের মধ্যে কিন্তু একটা মানসিক একটা অবস্থান্ত একটা মানসিক অবসাদ কিন্তু চলে আসে। তো এর মধ্যেও কিন্তু কাজ করে যেতে হচ্ছে, আমরা কাজ করে যাব এবং কোনো তাদের নাই, কোনো ব্রেক নাই, এবং এর মধ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমরা জানি আমরা এই করোনা যুদ্ধে আমরা ফ্রন্টলাইনার, আমরা দেশের জন্য, আমাদের রোগীদের জন্য 100 ভাগ। নিজেও তো প্রথমে প্লাজমা ডোনার ছিলেন, যদিও প্লাজমা, জি। তো যার কারণে আমরা কাজ করে যাব, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের দর্শকদেরকে এবং আমাদের পেশেন্টদেরকে বলবো যে আপনারা এট ফার্স্ট কথা হচ্ছে যখনই সিমটম হবে তখনই টেস্ট করুন। টেস্ট করলে একটা সুবিধা হচ্ছে, আপনি যখনই জানতে পারলেন যে আপনার কোভিড হয়েছে, তখনই কিন্তু আপনি আইসোলেশনে যাবেন এবং আরেকজনকে আপনি ছড়াবেন কম। যতক্ষণ পর্যন্ত আপনি টেস্ট করবেন না, আপনার মধ্যে কনফিডেন্স থাকবে যে আমার এটা কিছু হয়নি, ওই গতকাল বৃষ্টিতে ভিজেছিলাম সেজন্য আমার একটু জ্বর হয়েছে, কাশি হয়েছে, আসলে এটা কোভিড না। কিন্তু আপনি যদি টেস্ট করান, সেক্ষেত্রে ডায়াগনোসিস হলে আপনি কিন্তু সতর্ক হবেন এবং আরেকজন মানুষকে আপনি তখন আর ছড়াবেন না। আপনার ফ্যামিলি মেম্বাররাও একটু সেফলি থাকবে এবং তারা কিন্তু এই যে চেইনটা, করোনার কোভিড ভাইরাসের যে চেইনটা, এই চেইনটাকে আমরা ভাঙতে পারবো। এই জন্য লক্ষণ হওয়া মাত্রই টেস্ট করান, লক্ষণ হওয়া মাত্রই টেস্ট করান। জনসেবা সিংহের শেষ বক্তব্য, এই যে মানুষের ডিনায়াল, অস্বীকৃতির প্রবণতাটা কিন্তু আছে এবং ঢাকার বাইরেও দেখা যাচ্ছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে, যে তারা 7-8 দিন পরে বা 9 দিন পরে এসে যখন শ্বাসকষ্ট হচ্ছে বা একদম অ্যাডভার্সলি এফেক্টেড বোধ করছেন, তখন তারা হয়তো জেলা শহরে বা এরকম বড় শহরে আসছেন চিকিৎসা নিতে। ওই সময় তারা টেস্ট করতে গিয়ে দেখা যায় যে তাদের নেগেটিভ আসছে কোভিড রেজাল্ট মধ্যে, কিন্তু শ্বাসকষ্টে গিয়ে অনেকে মৃত্যুবরণ করছেন। এটা একটা কঠিন অবস্থা। এই বার্তাটা, এই যেটা ডক্টর দিলদার বললেন যে আপনারা দ্রুততম সময় আপনিও বলার চেষ্টা করলেন, এই বার্তাটা মানুষের কাছে আরো বেশি করে কিভাবে পৌঁছানো যায় এবং সেই চেষ্টাটা আছে কিনা, যে মানুষ 10-12 দিন 8-10 দিন অপেক্ষা করার কোনো সুযোগ নেই, সিমটম যারা সিমটোমেটিক, উপসর্গহীন তাদেরও। আপনি যেটা বলছেন এটাকে যদি বাংলায় বলি প্রচ্ছন্ন রোগী, জি, প্রচ্ছন্ন রোগী কিন্তু একেবারে কম না এবং তারা হিসাবের মধ্যে আসছেন না এবং বিশেষ করে আমাদের এই আশেপাশের দেশগুলোর মধ্যে এই প্রবণতাটা রয়েছে, জি। এবং আরেকটি বিষয় উল্লেখ করা হলো এখানে, হাসপাতালের সামর্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা, আমাদের যে কাঠামো রয়েছে এর মধ্যে আমরা করতে পারবো কিনা। এর মধ্যে করা সম্ভব, এটা হচ্ছে, চিকিৎসার ব্যবস্থাপনাও চলছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু ভ্রান্তি রয়েছে। যে ভ্রান্তির কথা কিছুটা উল্লেখ করলেন, যে আমরা কি নাগরিকদের সেভাবে বোঝাতে পারিনি, এবং উচ্চশিক্ষিত মানুষও এই প্রবণতার মধ্যে কিন্তু পড়ে যায়। তারা খুব বেশি গুরুত্ব দিতে চান না প্রথম দিকে, কিন্তু ডেল্টা প্লাস আর ডেল্টা ভ্যারিয়েন্ট, বেশ কিছু ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে একটা আর ফ্যাক্টর ভয়ঙ্কর রকম কাজ করেছে। অর্থাৎ খুব বেশি সংক্রমিত হচ্ছে এবং রাত্রে দেখা গেছে, রাত 8টার সময় দেখা গেছে 91 এসে গেছে কোনো একজন বয়স্ক মানুষের, হঠাৎ করে রাত 2-3টের সময় 79-80 চলে আসছে। অর্থাৎ এই প্রবণতার জায়গাটা কিন্তু আগে ছিল না। আমরা প্রথম ধাক্কার সময় এই লক্ষণ করিনি, নামলেও আস্তে আস্তে নেমেছে। অতএব এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর চিকিৎসা ব্যবস্থা কেন ক্ষেত্রে বলতো, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ব্যবস্থাটা এবং সবচেয়ে অডিটর জেনারেলের আজকের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আমাদেরকে কিন্তু ভাবনায় ফেলে। আমরা এই যে 9-6 যে বক্তব্যগুলো আসে, এই যে নানান রকম অপচয়ের যে জায়গাটি আসে এবং চর্যবৃত্তির জায়গাটি তৈরি আসে, এটা কিন্তু এই মহামারী কালে আমাদেরকে বলে দেয়
মহামারীকালেও কিন্তু এদের হৃদয় কিন্তু ভালো হয়, হৃদয় কিন্তু পরিষ্কার হয় না, এবং তারা সৃষ্টিকর্তার দিকে তাকান না, যে মহান সৃষ্টিকর্তা আমাদের সবকিছু দেখছেন এবং তিনি যা বিচার করবেন সেই বিচারের ভয়টাও তাদের থাকে না। আরেকটি ব্যাপার আপনাকে আমি খুব স্পষ্ট করে বলি, যে আমাদের অনেক কোনো গুরুত্বপূর্ণ ব্যত্যয়ের জায়গা আছে। বিশেষ করে একটা মানুষ ঢাকায় এসেছে কুড়িগ্রাম থেকে, এত কষ্ট করে এত টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে এসেছে, এখানেও একটা বাণিজ্য রয়েছে। আবার যখন মারা গিয়েছেন তার আত্মীয় কিংবা তার বাবা মা কিংবা যেই হোক, এবং সেই লাশটি গ্রামে নিয়ে যাওয়ার জন্য তার যে হয়রানির জায়গাটি, বিশেষ করে একটা সিন্ডিকেট তৈরি হয়ে থাকা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আর কোনো কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে, বিশেষ করে যারা বেসরকারিভাবে কিছু উদ্যোগ নিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমার অভিজ্ঞতা কিন্তু অনেকটা তেতো লাগছে। কারণে অনেকদের অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়ছেন, এবং আমরা খুব ভালো করে জানি যে এই চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে মানুষের অনেক অর্থনৈতিক সামর্থ্য কিন্তু ধসে যাচ্ছে। আর এই মহামারীকালে লক্ষ লক্ষ টাকার বিল করা হচ্ছে, কি কারণে বিল করা হচ্ছে, কোন ওষুধ দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে, অনেক ক্ষেত্রেই অজানা। এই ব্যাপারগুলো আমাদের নজরদারির সময় এসেছে, এখন কঠোর হস্তে দমন করার বিষয় এসেছে। আমরা এখনো পর্যন্ত হাসপাতালে অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা কিন্তু এই মেট্রোপলিটন সিটিতে করতে পারিনি। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এগুলো খুব জরুরি, এই জায়গার দিকে আমাদের মনোনিবেশ করা খুব জরুরি। আপনি একটি ওষুধ আছে রিউমেটিক আর্থ্রাইটিসে ব্যবহৃত হয়। আমি যখন রাত 2টো 3টে 4টে 5টা গভীর রাত্রে অন্তত 7টা 8টা করে প্রতিদিন ফোন পাই যে ওষুধটি সংগ্রহ করার ক্ষেত্রে, সেই ওষুধের ক্ষেত্রে যারা এই ওষুধটি আনছেন, এটা হচ্ছে রোজ কোম্পানির ওষুধ, যারা বাংলাদেশে যারা নিয়ে আসছেন, তারা প্রতি বছর মাত্র 7,000 ভাইল বিক্রি করেন রিউমেটিক আর্থ্রাইটিসের জন্য। এখন প্রতিদিন 7,000 লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, এর মধ্যে অনেকে কালোবাজারি করছেন, এবং সেটা তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো অসহায় হয়ে যাচ্ছি। দেখা গেল একজনের জন্য কেনা হয়েছে, কিন্তু দেখা গেল সে দুর্ভাগ্যজনকভাবে সেই রোগীর মৃত্যু হয়েছে, ওইটা রেখে দেওয়া হয়েছে। যখন আরেকজন চাচ্ছেন তখন তার কাছে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করা হচ্ছে। এই দুর্ভাগ্য অমানবিকতার জায়গাটি, আমি তো যেটা প্রথমেই বললাম, মননের গভীরতা আমাদের কিন্তু খুব জরুরি, সেটা এবং মানুষের জন্য সেটা আসলে একটা পদ্ধতিগত মানে কি বলে উপায় তো আমাদের উদ্ভাবন করতে হবে। এটা শুধুমাত্র মানুষের সদিচ্ছার উপরে নির্ভর করেই চলবে না, একটা আইনি কাঠামোগত একটা সংস্কার করতে হবে, এবং সেখানে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য পরিকল্পনা যারা যুক্ত আছেন তাদের কাছে আমাদের এই চাওয়াগুলো আছে। যদিও সেটা নিয়ে আমাদের যথেষ্ট হতাশার জায়গা তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ দিলদার হোসেন বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নিশ্চয়ই পরিস্থিতি নিয়ে সবাই উদ্বেগের মধ্যে আছেন, এবং ক্রম অবনতিশীল এই কোভিড পরিস্থিতি আমাদেরকে কোন দিকে নিয়ে যায় সেটি নিয়ে আমরা এখন দুশ্চিন্তাগ্রস্ত। তবে আমরা আশা করব যে মানুষ সচেতন হবে, আরও বেশি এই পরিস্থিতি থেকে শিক্ষা নেবে, এবং যে লকডাউনের যে বিধিনিষেধগুলো রয়েছে আগামী 5ই আগস্ট পর্যন্ত, বিশেষ করে যে নিয়ম নীতিগুলো দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে প্রতিপালিত হবে, এবং কোনো কারণে অযথা কোনো কারণেই আমরা যাতে এই নিয়মগুলো না ভাঙি, এবং আমরা আমাদের ব্যক্তিগত সুরক্ষার কথা ভাবি, পরিবারের সদস্যদের সুরক্ষার কথা ভাবি, আমাদের আশেপাশে মানুষগুলোর কথা ভাবি, এবং দেশের কথা ভাবি, যাতে একটা কঠিন চরম কোনো পরিস্থিতি, কোনো বিপর্যয়ের মধ্যে আমরা না পড়ি, এবং আমরা তাহলেই কেবল আমরা আমাদের অর্থনীতি চালু রাখতে পারবো, আমাদের কর্মসংস্থান চালু রাখতে পারবো, বিশাল জনগোষ্ঠী একটা নিরাপদ জীবনের স্বপ্ন দেখতে পারবে। সেই শুভকামনা রেখে আজকের অনুষ্ঠানে শেষ করছি। আপনারা মাস্ক পরবেন, হাত ধোবেন বারবার, এবং একটু দূরত্ব বজায় রাখবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।